তোকে নিজের বোন বলতে লজ্জা লাগছে। ছি, কি নোংরা তুই। তোর মতো বোন যেন কাউকে না দেয়। চলে যা সামনে থেকে, আর কখনো আমার সামনে পড়বি না। খুনি একটা তুই, চরিত্রহীন নির্লজ্জ। বের হ, যা। যে বোন তুমি ছাড়া কথা বলতো না সে আজকে তুই করে বলছে। হাই, এই দিনটাও কাইফাকে দেখতে হলো। কেন এমন হলো তার সাথে? সে কি ভালোবাসা পেতে পারে না? ভালোবাসা যোগ্য না সে। তার বোন আবদার করেছে, আর সে রাখবে না? তা কি করে হয়? আসবে না সামনে, তবুও ভালো থাকুক সবাই। কাইফা হেসে সাইফাকে বলে, সামনে না আসলে খুশি হবি? অনেক খুশি হব। আর কখনো নিজের এই মুখটা আমাকে দেখাবি না। বেশ্যা, আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলি। তোর জন্য আমার এই অবস্থা। তুই আর কখনোই আমার সামনে আসবি না। তোর জন্য আমার এ বাড়িতে মান সম্মান থাকলো না। প্রথমত বিয়ে করে এলি, আবার খুন খারাপি শুরু করলি, এখন আবার চরিত্রেও সমস্যা। আরে নাদিয়াকে দেখ, ও কতটা কষ্ট পেয়েছে সেটা দেখ। বেশ্যা, এখন গিয়ে নিজের চাহিদা মেটা, যা। নাদিম ঠাস করে সাইফার গালে থাপ্পড় মারে। তার সামনে তার বোনকে অপমান করবে, তা কখনোই হবে না। নাদিম বেঁচে আছে, তার বোনকে তার সামনে মারবে, হোক সেটা ভালোবাসা, কাউকে ছাড় দিবে না। সাইফা অবাক নয়নে তাকায় নাদিমের দিকে। তাকে মারলো, তাও তার বোনের জন্য? রাগটা মনে হয় আরো পাল্লা দিয়ে বাড়ল। আগুনে ঘি ঢালার মতো কাজ করলো এই চটটা। সামনে কাইফা থাকায় তাকে ধাক্কা মারে সাইফা, যার ফলে একটু হোঁচট খায়। সাইফা গটগট পায়ে হেঁটে চলে যায়। নাদিয়ার কথা মনে হতেই সিঁড়ির পাশে দাঁড়ায়। কাইফা নাদিয়ার দিকে এগিয়ে যায়। নাদিয়ার হাত ধরতে গেলে নাদিয়া হাত ছাড়িয়ে নেয়। কাইফা তাচ্ছিল্যে হেসে বলে, তুইও কি আমারে বিশ্বাস করছিস না? নাদিয়া নিজের রুমের দিকে চলে যেতে নিলেও থেমে যায়। ওর কথা শুনে কান্নামাখা মুখ ঘুরিয়ে বলে ওঠে, কখন আমার সামনে আসবি না, কসম আল্লাহ তোকে মেরে ফেলবো। নাদিয়া চলে যায় রুমে। নাদিমের দিকে এগিয়ে গেলে নাদিম বলে, আমি বিশ্বাস করি তোকে। আচমকা কাইপা হিংস্র বাঘিনী হয়ে নাদিমের কলার চেপে ধরে, আর আগে ফুসফুস করতে বলে, তোকে আমি বারণ করেছিলাম, কে বলেছিল পাকনামো করতে? আবার আমার বোনের গায়ে হাত দিয়েছিস। তোর হাত আমি ভেঙে ফেলবো একদম। কোন সাহসে ওর গালে চড় মেরেছিস তুই? শালা, আমার সামনে আমার বোনকে মারবি? মনে রাখিস, আবার ওর গায়ে আবার হাত তুলে না, তোর হাতটা কেটে আমি শিয়ালকে খাওয়াবো। আজমিরা রক্ত চক্ষু বের করে বলে, এই মাইয়া, বের হও আমার বাড়ির থেকে। কবির সাজিদ এগিয়ে আসতে নিলে কাইপা ফিচেল এসে বলে, জানি আমি খারাপ, তাই এক্সট্রা কিছু বলতে হবে না, চলে যাচ্ছি আমি। কাইপা কান্না গিলে নেয়। তার গলা ধরে আসছে, বুকের মধ্যে হাতুড়ি পিটা করছে। তার হাত অবশ হয়ে আসে, চোখ জ্বলছে। কান্না আটকে রাখার ফলে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো। কাদের জন্য নিজের জীবন বাজি রাখতো, কাদেরকে খুশি করার জন্য নিজে মরতেও প্রস্তুত ছিল। আজকে তারাই তাকে দূরে ঠেলে দিচ্ছে মিথ্যে অপবাদ দিয়ে। কাইফা জাকিয়ার কাছে যায়, কিছু বলার আগে জাকিয়া চলে যায়। সাবির সাজিদের দিকে এগিয়ে গেলে তাকে এড়িয়ে চলে যায়। এদিকে বাবার কাছে এগিয়ে যায়, সেও মুখ ফিরে নেয়। দাদির কাছে এগিয়ে গেলে দাদি মুখ ভেঙচি কেটে মেহেরাকে নিয়ে চলে যায়। মিহিরের কাছে গিয়ে কাইফা বলে ওঠে, অহনাকে ভালো রাখবে, তাড়াতাড়ি বিয়েটা করে নিও, ভাগ্যে থাকলে দেখা হবে। মিহিরকে কিছু বলতে না দিয়ে সাফরানের সামনে গিয়ে দাঁড়ায়। ফ্লোর থেকে রিপোর্টটা উঠিয়ে সাফরানের হাতে গুজে দিয়ে বলে, ছবিগুলো, রিপোর্টগুলো নিজের কাছে যত্ন করে রাখবেন। মনে রাখবেন, এটাই আমাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়িয়েছিল। কোনো একদিন এগুলো মনে পড়বে, তখন নিজ হাতে পুড়িয়ে দিন। কান্না গলায় দলা পেকে আসে, কষ্ট করে ঢোক গিলে বলে, বলেছিলাম ভালোবাসবে না মেনে নিব, ঘৃণা করবে মেনে নিব, অবহেলা করবে মেনে নিব, কিন্তু সন্দেহ তো মানবো না। আপনাকে ভালোবাসাটা অপরাধ আমার, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাকে কিছু বলার নেই আমার, শুধু একটাই চাওয়া, ভালো থাকবেন। কোন একদিন নিজেও উপলব্ধি করবেন, আমার মতো চরিত্রহীন, পাপী, খুনি, কুৎসিত কেউ আপনাকে আপনার জীবনে না আসুক। নিজের হাতে দাফন করে দিলেন আজকে, খুব খুব ভালো থাকবেন। কাইফা নাদিমের সামনে এসে নাদিমের হাত ধরে বলে, বোনটার খেয়াল রাখিস, বাচ্চা বুঝে না, মানিয়ে নিস। আমার বোনটার কষ্ট হলে না, পুঁতে ফেলবো তোকে আমি। আসি, যোগাযোগ করার চেষ্টা করিস না, আমার সময় হলে করে নিব। আজকে মেরেছিস, আর মারবি না। আমার কলি যাও, ওর কিছু হলে না আমি বাঁচবো না নাদিম। আমার শেষ সম্পদটা আগলে রাখিস ভাই, তোর পায়ে পড়ি। বলে পায়ে পড়তে নিলে নাদিম ধরে ফেলে। তারপর বুকে আলতো করে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি আছি তোর পাশে, চিন্তা করিস না, ওর খেয়াল রাখবো। নিজের খেয়াল রাখবি, যোগাযোগ করবি।
নাদিমকে পাশ কাটিয়ে রাফির সামনে গিয়ে বলে, নাদিয়া কষ্ট পেয়েছে তোর সাথে আমাকে দেখে। তুই ওকে বুঝিয়ে মানিয়ে বিয়ে করে নিস, তাহলে সব ঠিক হয়ে যাবে। মেয়ে ধপধপ পায়ে চলে যায়। তার রাগ লাগছে নিজের প্রতি। নাদিমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রাফির সঙ্গের মতো দাঁড়িয়ে আছে। কিভাবে কি হলো তার মাথা কাজ করছে না। কাইফা নিজের চোখের পানি মুছে সকলের দিকে একবার তাকায়। সকল আর কে? সাপরানকে এক পলক দেখে ভাঙা ভাঙা পার সাথে ভাঙা মন নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলে যায় বাড়ির বাইরে। দুপুর 2টা নাগাদ বের হয়ে যায়। মনটা ভেঙে তছনছ হয়ে গেছে। তার বুকটা পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। তার বোনকে সে কত ভালোবাসতো, কি না করেছে, সবকিছু করেছেও, তবুও তাকে বুঝলো না, তাকে চড় মারলো। তার আদরের বোন কতখানি কষ্ট পেয়েছে তার বোনটা, যে তাকে পর্যন্ত মারলো। আর তার ভালোবাসা, এটা কেমন ভালোবাসা? বিশ্বাস নেই, ভরসা নেই, এটা ভালোবাসা? কত সুন্দর করে বলে দিল বেশ্যা, পাপী, খুনি, আর কত। তার বুকটা পড়ে যাচ্ছে, মন ভেঙে সাথে পাও ভেঙে আসছে। রাস্তায় রাস্তায় হাঁটছে। কোথায় যাবে সে? তার গন্তব্য কোথায়? তার তো কেউ নেই, কেউ না। সে আজ একা, নিঃস্ব। একটা মানুষকে পেয়ে ভেবেছিল সব পেয়ে গেছে, কিন্তু না, সে প্রমাণ করে দিয়েছে সে কেউ না, সেও সবার মতো। তার বুক পুড়ছে। কেন ওই মানুষটা তার জন্য? তার বুকটা কেটে যদি কাউকে দেখাতে পারত, তাহলে তার কাছে ভালো লাগতো। তার চোখ, তার বুক, তার কলিজা। তবুও কেন অন্যজনের জন্য কাঁদবে? হাউমাউ করে কেঁদে ওঠে রাস্তায়। চুল মুঠো করে ধরে রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ে। সকলে তাকিয়ে আছে। কেউ কেউ দেখে চলে যাচ্ছে, আবারও কেউ কেউ বলছে পাগল। হাউমাউ করে কাঁদতে থাকে রাস্তায়। তার বুক ভেঙে আসছে, মাথা ব্যথা করছে, মাথা ভন ভন করছে। পাশ দিয়ে গাড়ি চলছে। হাত রহমান ভিড় দেখে নেমে আসে। ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখে একটা মেয়ে হাঁটু ভেঙে মাথা নিচু করে বসে কাঁদছে। কেউ এগিয়ে যাচ্ছে না। এরা কি মানুষ না? হাজার হাজার লোক দেখছে, কেউ ভিডিও করছে, তবুও কেউ গিয়ে সাহায্য করছে না। এটাই আধুনিক জীবন ব্যবস্থা। আহাদ রহমানের দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। কাইফার মাথায় হাত বুলিয়ে দিয়ে সকলের উদ্দেশ্যে বলে, কি দেখছেন কি? একটা মেয়ে কাঁদছে, হয়তো তার বিপদে পড়েছে, সাহায্য না করে তামাশা দেখছেন? যান এখান থেকে। ভিড় কমতে থাকে। আহাদ রহমান মাথায় হাত বুলাতে থাকে। আদরের স্পর্শ পেয়ে তাকায়। আহাদ রহমান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি মাধবীর মেয়ে না? কাইফা কান্না থামিয়ে আহাদের দিকে তাকায়। আহাদ মুচকি হেসে তাকে দাঁড় করায়। দাঁড় করিয়ে গাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, বসো। কাইফা চুপচাপ ভেতরে বসে। বিধ্বস্ত কাইফাকে দেখে নেয় একবার। এলোমেলো চুল, নাক, চোখ, মুখ লাল টুকটুকে হয়ে আছে। আহাদ রহমান পানির বোতল দিলে কাইফা পানি খেয়ে দম নেয়। নিজেকে সামনে নিয়ে বড় এক নিঃশ্বাস নেয়। আহাদ রহমান কাইফাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এভাবে রাস্তায় বসেছিলে কেন? কাইফা মুচকি হেসে বলে, আপনাকে ঠিক চিনলাম না। আহাদ রহমান বিস্তার হেসে বলে, আমি আহাদ রহমান, তোমার আম্মুর বন্ধু। তোমাদেরকে খুঁজেছিলাম, পেয়েও গেছিলাম। ভাবছিলাম দাওয়াত করে আসবো তোমাদের, কিন্তু রাস্তায় এভাবে দেখা হবে, অবাক হলাম। কাইফা হাসলো। আহাদ রহমান হাসিটা দেখলো। খুব সুন্দর লাগে হাসলে মেয়েটাকে। শ্যামবর্ণার রং, তবু হাসিটা মানানসই। কাইফা হাসি থামিয়ে বলে, বাড়ি থেকে বেরিয়ে এসে পড়েছি। আহাদ রহমানের চমকে তাকায় আর বলে, মানে টানে কিছু না আঙ্কেল, আপাতত রাস্তায় ঘুরবো, কেউ নেই আমার। যারা ছিল তারাও আজ নেই। আহাদ রহমানের মনে মায়া হলো। মাধবী তার অনেকে সাহায্য করেছে। তার মেয়েকে সাহায্য করলেও তার শোধ হবে না। তবুও সাহায্য করলে দোষ কি তাতে? আহাদ রহমান কাইফার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করো না, আমার সাথে আমার বাসায় চলো। তোমাকে দেখলে সবাই খুশি হবে। কাইফা নীরবে সম্মতি দেয়। কেউ নেই তার, কোথায় যাবে? চেনা মানুষ অচেনা রূপ বড্ড কষ্ট দেয়, পীড়া দেয় অনেক। আয়শা, জুই, ফাহাদ। আয়শা জুইকে নিয়ে আসে ড্রয়িং রুমে। ফাহাদ টিভি দেখছিল। আহাদ রহমান কাইফাকে নিয়ে ভেতরে ঢোকে। বেশ বড় বাড়ি, না হলেও সুন্দর। ড্রয়িং রুমের পাশে মাঝারি সাইজের একটা কিচেন রুম, সাথে লাগোয়া ডাইনিং টেবিল। 3টে রুম 3 পাশে। মাঝের ডাইনিং রুম, সোফায় বুকশেলফ, শোপিস আর এর নানান জিনিস দিয়ে সাজানো। আয়শা কাইফার দিকে এগিয়ে এসে বলে, হ্যাঁ গো,
এইটা মাধবীর মেয়ে না? ফাহাদ এগিয়ে এসে কাইফার দিকে তাকিয়ে বলে, জুই, এটাই কাইফা, মাধবী আন্টির মেয়ে, মেজো মেয়ে। আর ছোট্ট একটা বোন আছে, নাম সাইফা। ওকে কোথায় পেলে বাবা? আয়শা ফাহাদকে ঠেলে দিয়ে কাইফার হাত ধরে সোফায় বসিয়ে বলে, তুই চুপ থাক, আমার মেয়ে এসেছে। জুইমা, এক গ্লাস পানি দাও। কাইফা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আয়শা সেটা লক্ষ্য করে বলে, আমি তোমার আহাদ আঙ্কেলের বউ, ও আমার ছেলে ফাহাদ, আর ও আমার আরও এক মেয়ে জুই, ফাহাদের বউ। আর তুমিও আমার মেয়ে। জুই পানি এনে দিলে কাইফা পানি খায়। জুই কাইফার সাথে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার আর আন্টির কথা অনেক বলে, অনেকবার বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসেনি। আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ফ্রেশ হবে। আহাদ দীর্ঘশ্বাস ফেলে তাদের বাসায় এমন ব্যবহার দেখে ফাহাদ আহাদকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? ও থাক আপাতত কয়দিন। ওর বাসায় মনে হয় একটু ঝামেলা হয়েছে, রাস্তায় বসেছিল, নিয়ে এসেছি। ফাহাদ এগিয়ে গিয়ে বলে, কাইফা, তোমার জন্য কি কাপড় নিয়ে আসবো? আসলে এখানে জুইয়ের জামা কাপড় আছে, মনে হচ্ছে এগুলো তোমার হবে না। কাইফা হেসে বলে। আয়শা মুখ ভার করে বলে, না, তুই থাকবি কয়েকদিন। আচ্ছা, তুই কি শার্ট প্যান্টই পরিস নাকি? কাইফা স্মিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ফাহাদ বেরিয়ে যায়। আহাদ রহমান নিজের রুমে যায়। ওরা এখন গল্প করবে, এখানে থেকে ওর লাভ নাই। জুই জিজ্ঞেস করে, তোমার তো স্বামী ছিল, উনি আটকাননি তোমায়? কাইফা হেসে বলে, না ভাবি, কোনো একদিন বলবো সব আপনাদের সব। বর্তমান। তারপর থেকে তো এখানেই আছি। সকালে কল আসলো ফোনে, তখন জানালো যে আমি না গেলে সাইফাকে মেরে দিবে। শত্রুটা কে তা আমি জানি, আর ওই ইচ্ছে করে আমার দুর্বল জায়গায় আঘাত করেছে, যাতে করে আমি রাফিন, মুন্না, লাবিব, হান্নান, এনামুল হক, রহমত ওদেরকে ছেড়ে দিই। তবে শিয়ান নামের একজন গ্যাংস্টার তাদেরকে তুলে নিয়ে গেছে। এই শিয়ান নামে আদৌ কোনো তথ্য পেলামই না আমি। এটা আমার শত্রু, জানে না। দম নিয়ে আবারও বলতে থাকে বিষাক্ত এক অতীত। ফোনের শব্দে ঘুম ভেঙে যায় কাইফার। পিট করে তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে কল। রিসিভ করে এই সাথে সাথে বলে ওঠে, বোনকে বাঁচাতে চাইলে ঠিকানায় চলে আয়। কল কেটে যায়। কাইফা মৃদু চেঁচিয়ে বলে, বাস্টার্ডের বাচ্চা, আমার বোনের কিছু হলে না জ্যান্ত মারবো তোদেরকে আমি। কাইফা তড়িঘড়ি করে হুডি পরে, মাস্ক পরে, বন্দুক সাথে ক্ষুদ্র কিছু যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে যায়। ঠিকানা অনুযায়ী একটা জঙ্গলে দাঁড়িয়ে আছে কাইফা। ধীর পায়ে হাঁটতে থাকে। হেঁটে একটা বাংলোতে পৌঁছায়। বাংলোটা পুরনো, ইটে খুলে খুলে পড়ছে, কালচে সাদা রং ধসে পড়েছে। মোট কথা রং নেই, দরজা ভেঙে পড়ে আছে, লতাপাতা ছেয়ে আছে দেয়াল জুড়ে। একদম পুরনো ভুতুরে বাড়ির মতো, যে কেউ বাইরে থেকে দেখলে ভয় পাবে। কাইফা সাবধানতার সাথে ভেতরে যায়। গিয়ে দেখে সাইফাকে একটা চেয়ারে সাথে বেঁধে রাখা হয়েছে। জ্ঞান নেই, বেহুশ হয়ে পড়ে আছে। আশেপাশে কেউ নেই মনে হচ্ছে। এটা একটা ট্র্যাপ হতে পারে। এটা কাইফার মাথায় আসলো না, কারণ সামনে তার বোনকে বেঁধে রাখা হয়েছে। তার বোনের চিন্তায় মাথায় আনতেই ভুলে গেছে এটা একটা ট্র্যাপ হতে পারে। রশি খুলতে গেলে পেছন থেকে মাথায় কেউ আঘাত করে। চোখ জুড়ে অন্ধকার নেমে আসে। নাক দিয়ে আর কান দিয়ে হালকা রক্তের বন্যা বইতে থাকে। ঝাপসা চোখ জোড়া অশ্রু ভেজা চোখ হয়ে যায়। মাথায় টনটন করছে ব্যথায়। তার বোন ঝাপসা দেখছে বোনকে, তাচ্ছিল্য হাসে। হাত বাড়াতে পারছে না। কাপা কাপা হাতে নাকে একবার ছই, সাথে কানে। হাতটা সামনে এনে দেখে লাল খয়েরি রঙের কালচে রক্ত। আশ্চর্য, তার রক্ত এমন কেন? লাল টুকটুকে রক্ত নয় কেন? মন মেজাজ খারাপ হয়। চোখ খুলে রাখা মুশকিল। ঢলে পড়ে যায় কারোর বুকে। মেয়েলি অবয়বটি কাইফাকে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। মহিলাটা কাইফার পকেটে হাতে বন্দুকটা নেয়, বাঁকা হাসে আর ফিসফিস করে বলে, বয়সের তুলনায় ছোট হলেও পাক্কা খেলোয়াড় ছিলে, তবে আফসোস আমার সাথে পেরে ওঠার দায়, বুঝলে পুচকে? পিট করে তাকিয়ে দেখে সাইফা তার সামনে বেহুশ হয়ে পড়ে আছে। কাইফা হাত নাড়াচাড়া করতে পারছে না। মাথার ব্যথা অনুভব হচ্ছে। মুখ চোখ খিচিয়ে রেখেছে। মাথা ভারী হয়ে আছে, মনে হচ্ছে কেউ 10 মণ বস্তা রেখেছে। চোখ জোড়া কেমন টলছে। ঝাপসা চোখে নিজের বোনকে দেখতে থাকে, তেমন কিছুই নয়, শুধু জ্ঞান হারিয়েছে। ঝাপসা নজর দেখে মহিলাটি কাইফার মুখে পানি ছুঁড়ে মারে। কাইফার চোখ জ্বলে ওঠে, সারা মুখে পানির বিন্দু বিন্দু ফোঁটা। কাইফার ঢলে পড়ে চেয়ারের হাতলে। চোখ খোলা, ঠোঁট বাঁকিয়ে হাসলো কাইফা। কাপা কাপা গলায় বলল, ভালো আছিস বেবি?
মহিলাটি ভরকে গেল। এখনো তো সে মুখোশ খোলেনি, তাহলে চিনল কিভাবে? ওর ভরকে যাওয়া ভুরু দেখে কাইফা আনন্দ পেল। স্বাভাবিকভাবে ধীর গলায় কাঁপা কাঁপা স্বরে বলল, আমি তো সেই 4 মাস আগে থেকেই জানি, যখন আমি বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দেখ, তোর আর আমার মধ্যে খেলা, আমার বোনকে টানবি না। তুই তোর মতো চাল দে, আমিও আমার মতো চাল দেব, কিন্তু সাইফাকে টানবি না এর মধ্যে। ও তোকে মা মনে করে, কষ্ট দিস না ওকে। ভয়ের তো মুখ নিমেষেই পাল্টে হো হো করে হাসতে থাকে। তারপর মুখোশ খুলে কাইফার মুখোমুখি হয়ে বলে, ভালো করেছিস, চিনে গেছিস। এখন বল এমপিটা কোথায়? দিয়ে দে আমাকে, আর তোর কলিজার টুকরো নিয়ে যা। এমনিতেও তোকে মারতে আমার হাত কাঁপবে না, তাই পেঁচাল বাদ দিয়ে দে। তুই তোর মতো থাক আর আমি আমার মতো। কাইফা ঠোঁট কামড়ে হেসে বলে, তোর দলের লোকদের খোঁজ পাবি না তুই, আর বোনকেও আমি নিয়ে যাব, দেখি কিভাবে আটকাস। মহিলা গা দুলিয়ে হেসে বলে, পারবি না? কাইফা মাথা ডানে বামে ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, মেহেরা বেবি, তুমি আজও ছোট। ছোট মাথা নিয়ে আমার সাথে খেলতে এসো না। আমি ছোটদের সাথে খেলতে ভালোবাসি না। ও তুমি তার মানে সেই যাকে খুঁজে চলেছি আমি? কেন মারলে আমার মাকে, ভাইকে? আমায় কেন এতিম করলে? মেয়েরা হাসতে থাকে। তারপর হাসি থামে কাইফার দিকে তাকিয়ে বলে, তোমার ভাই আর দাদু বেশি উঠছিল। আমাদের রহস্য বের করে সারা দুনিয়াকে দেখানোর চেষ্টা করছিল। আমি টাকার অফার দিলাম, আর সে বলে কিনা সৎ, সে নিতে পারবে না টাকা। নেকা নাটক, মরতে হয়েছে। আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই টপকাতে হবে। বলেই হাসতে থাকে। মনে হচ্ছে হাসির বন্যা বইছে, কিন্তু বেশিক্ষণ থাকলো না সেই হাসি। সেই হাসি কাড়ার জন্য একটা কথাই যথেষ্ট ছিল মেহেরার জন্য। আরে আরে, আস্তে ধীরে বল না বেবি। তুই কবির সাজিদ মেয়ের রূপ দেখেছিস, তার খেলা দেখিয়ে পাল্টে পড়েছিস। আর মাধবী লতার মেয়ে, কাবিরুন সাজিদের বোন, চন্দ্রা সাজিদের বোন আর সাফরান সাজিদের বউয়ের খেলা দেখিসনি তুই? আগের খেলা দেখে কপাল চাপড়েছিস। আর এখনকার কাইফার খেলা দেখলে মাঠেই টিকতে পারবি তো তুই? উড়ে যাবি, বুঝলি? তোর মতো বুড়িকে মারতে আমার 1 সেকেন্ডের ব্যাপার। একদমই কথাগুলো বলে থামে। তাকে দেখে মেহেরার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা, মুখে চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কাইফা হাসলো। হাসতে হাসতে চেয়ারে গা এলিয়ে দেয়। তারপর বলে, সাফরান সাজিদ সায়নের ভাষায় আমি জল্লাদ বউ। তার জল্লাদ বউয়ের দিকে তাকালে তোর কি মনে হয় সাফরান সাজিদ তোকে ছেড়ে দিবে? কেটে কুটে ছোপ বানিয়ে ল্যাংড়া কুকুরকে খাওয়াবে। মনে রাখিস, সবকিছুর ঊর্ধ্বে সাফরানের কলিজার দিকে হাত বাড়িয়েছিস তুই, আর সাথে কাইফার কলিজার দিকেও নজর দিয়েছিস। ইস, তোর ভাগ্য তো কুত্তার মতো রে। 2 দিক থেকেই ফেসে গেলি। এবার বাঁচবি কি করে বলতো? কাইফা হাসতে হাসতে মেহেরাকে দেখে, অবাক পানে তাকিয়ে আছে। আসলেই তো ব্যাপারটা ভেবে দেখেনি। সাফরান ছেলেটা রহস্যময়। তার রহস্য প্রায় 7-8 মাস ধরে জানার চেষ্টা করছে, ফলাফল শূন্য। সে ওদের জন্য ঝামেলা বাঁধিয়েছে। এটা জানলে কি করবে? অতঃপর মেহেরার ভাবনা থেকে বেরিয়ে নিজ দায়িত্বে সাইফার হাতের বাঁধন খুলে দেয়। তারপর কাইফার পানে তাকিয়ে বলে, সব কিছু ভুলে নতুন জীবন শুরু করি। তুইও সব ভুলে যা, আমিও। বন্ধু হয়ে আমার সাথে থাক আর টাকা উপার্জন কর। কালো টাকা, গন্ধ দারুণ। লাভ আর লাভ, কি বলিস? কাইফা হাসতে থাকে। তারপর বলে, শালি, তুই আমার এতিম করে বলিস বন্ধ হই? তোকে তো স্বয়ং আল্লাহ মাফ করবে না। আর আমি কোন ছাই? তোর পায়ে ভিক্ষা চেয়েছিলাম আমি। ছেড়ে দাও ওদেরকে। ছাড়িসনি তুই। তুই চাইলেই ওরা বেঁচে থাকতো, আর আমি তোকে ছেড়ে দিব? আমার খেলা এখনো বাকি। এমন খেলা খেলবো না তুই কি পুরো সাজিদ বংশ কেঁপে উঠবে। পুরো বিশ্ব দেখবে আমার এই খেলা, সবাই তাকিয়ে দেখবে। বুঝেছিস তুই? এখন পেছনে তাকা বেবি। পিছন ফিরে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। মেয়েরা ভরকে যায়। কাইপার শরীরে ছোপ ছোপ রক্তের দাগ, মাথা ফেটে গলগল রক্ত পড়ছে, সাথে নাক থেকেও। এতক্ষণে কম থাকলে কথা বলার ফলে আরো বেশি রক্ত পড়ছে। কানের কাছে রুমাল চেপে ধরে, নাকের সরু নালির ওপর রুমালে আলতো করে ধরে। মেয়েরা চিল্লিয়ে বলে, তারেক, কাইফা ঠিক করছিস না পুলিশ ডেকে? দেখে নেব তোকে আমি। কাইফা ঠোঁট কামড়ে হেসে বলে, বর্তমানে জেলে আছে, তুমিও ঘুরে আসো। আর আমাকে কি দেখবে? এতদিন দেখে কি মন ভরেনি? পুলিশ সকলকে ঘিরে ধরে। কয়েকজন এসে কাইপাকে ছাড়িয়ে দেয়। কাইপা হামলে পড়ে বোনের ওপর, দেখতে থাকে ঠিক আছে কিনা।
কোথাও আঁচড় লাগলো কিনা। মেহেরাকে একজন লেডি কনস্টেবল বাহু ধরে রেখেছে আর মেহেরা মোস্তামুস্তি করছে আর তাকে ছাড়তে বলছে। কাইপা সহ আরো কয়েকজন সাইবাকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। তারপর পুলিশ রূপী কাইফার বন্ধু ও মেহেরাকে ধরে আনতে আবারও বাংলোতে যায়। কাইফা ইশারা করে কনস্টেবল বাহু আলতো করে ধরে। এই সুযোগে মেহেরা পুলিশের হাত থেকে বন্দুক নিজের মাথায় লাগিয়ে বলে, মেরে দিব আমি নিজেকে। পুলিশের নজর অন্যদিকে ঘুরে গেলে মেহেরা তাদের পায়ের কাছে গুলি করে মেহেরা জানালা দিয়ে বেরিয়ে যায়। কাইপা সহ সকলে হো হো করে হাসতে থাকে। পুলিশ রূপী আমানও হাসতে থাকে। পা থেকে সেফটি প্লাস্টিকটা খুলে নেয় যেটা পায়ে লাগানো হয়েছিল। মূলত কাইফার ইচ্ছা করেই তাকে পালাতে দিয়েছে। তাকে এত সহজভাবে ধরবে না। মাছকে খাবার দিয়ে তারপর ধরবে, গলা টিপে আস্তে ধীরে মারবে। কাইপা হেসে দিয়ে আমানের সাথে হাত মিলিয়ে বলে, ধন্যবাদ আমান। বাকিরা কেমন আছে? আমান মুচকি হেসে বলে, ভালো আছে। আচ্ছা তাহলে চলো যাওয়া যাক। কাইপার আমান গাড়িতে উঠে বসে। গাড়ি এসে থামে সাজিদ বাড়ির সামনে। কাইফা নিজের দিকে তাকিয়ে দেখে পুরো শরীরে কালো প্যান্ট আর হুডিতে ঢাকা, মুখে মাস্ক, চোখে কালো রোদ চশমা। কাইফা আর আইমান সাইফাকে ধরে বাসার ভেতরে নিয়ে যায়। ড্রয়িং রুমে নাদিম, মিহির, জাকিয়া, আজমিরা, সাবির, সাজিদ বসে আছে। বেলা 10টা বাজে। সাইফাকে বেহুশ অবস্থায় দেখে নাদিম ভয় পেয়ে যায়। দৌড়ে এগিয়ে বসে সাইফার দিকে। কাইফা আমানকে চিমটি কাটলে আমান বলে, আসলে রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাই নিয়ে এসেছি। আসি। কাইফা রাগি চোখে নাদিমকে দেখে। মনটা তো চাচ্ছে এই হারামজাদাকে মেরে কুটি কুটি করে কুকুরকে খাওয়াতে। একটা মেয়ের খেয়ালও রাখতে পারে না। মিহির হুডি করা কাইফাকে দেখিয়ে বলে, আপনি কে? আমান মুচকি হেসে বলে, আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনার ভাবের খেয়াল রাখবেন, উনি কিন্তু 8 মাসের প্রেগন্যান্ট। এইভাবে রাস্তায় পড়ে থাকাটা শুভনীয় না। আমান আর কাইফা বেরিয়ে আসে। কাইফা হঠাৎ করে পিছন ঘুরে দেখে সাপরান সিঁড়ি বেয়ে নিচে নামছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। কেমন কালো হয়ে গেছে চেহারা, পুরো শরীর শুকিয়ে গেছে। মনে হচ্ছে খায় না ঠিক মতো। এমন হয়েছে কেন? ঠোঁট কালো হয়ে পুড়ে যাচ্ছে। সিগারেট খায় মনে হয়। শরীর শুটকির মতো চিকন। গালের পাশে আগের ফুলো ফুলো ছিল, এখন নেই। কেমন বিধ্বস্ত লাগলো কাইফার কাছে। উনি কি নিজের খেয়াল রাখে না? কাইফার চোখে জল টটম্বুর হয়ে ওঠে। কাইফা এক পলক দেখে আবারও সামনের উদ্দেশ্যে হাঁটতে থাকে। মনে মনে বিড়বিড় করে, পেছনে ফেলে যাওয়া অতীত আর মানুষকে কাউকেই মনে রাখতে নেই। ক্ষমা করবেন, আমার কিছুই করার ছিল না। আপনি নিজেকে কষ্ট দিবেন না। আমার হাত তো বাঁধা। আপনি আমায় ভুলে যান। ভালো থাকবেন। মনে পড়ে সেদিনের কথা, যেদিন সাপরান কান্নামুখে কাইফার পায়ে পড়ে একটা ভিক্ষা চেয়েছিল। কঠোর মনে অধিকারী কাইফা সেদিন সাপরানকে মেনে নেয়নি, দূরে ঠেলে দিয়েছে। সেদিন সাপরান কাইফার পা দুটো আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, জান, ও পাখি, আমার শ্যামলতা, আমার শ্যামকন্যা, আমাকে এইভাবে দূরে ঠেলে দিও না। আমি বাঁচবো না, আমি মরে যাব। জান, আমাকে মেরে ফেলো না নিজের হাতে, আমাকে নিজের করে নাও। আমি ভিক্ষা চাইছি তোমার কাছে কাইফা, প্লিজ। এই অভাগাকে ফিরিয়ে দিও না, মেনে নাও না আমাকে, কথা দিচ্ছে। আমি 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 তোমাকে ভালোবাসি জান, আমাকে নিজের হাতে দাফন করো না জান। জান রে জান, ও জান, আমাকে মেরে ফেলিস না, আমাকে নিজের হাতে দাফন করিস না। কঠোর মনের অধিকারী কাইফা সেদিন ফিরে তাকায়নি। শোনেনি সাফরানের আর্তনাদ, মন গলেনি কাইফার। বুকটা হাহাকার করে ওঠে সেদিনের কথা মনে পড়লে। বর্তমান আহাদ রহমানের চোখ বেয়ে পানি পড়ছে, সকলেই চোখ বেয়ে পানি পড়ছে। জুই ফুপিয়ে কাঁদছে। ফাহাদ ভেজা চোখ মুছে ভাঙা গলায় বলে, আর কষ্ট পেতে হবে না বোন আমার। যা তৈরি হয়ে আয়, আমরা খাবার খাবো। কাইফা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। আহাদ রহমান বলে ওঠে, ওর সামনে কেউ কাঁদবে না, আর ওর পরিবার নিয়েও কিছু বলবে না। কিন্তু সাফরানের সাথে ওর কি কথা হয়েছে যার জন্য ওরা আলাদা? কিরকম রহস্য লাগছে আমার কাছে। সাইবা পিটপিট করে তাকিয়ে দেখে ও নিজের রুমে ধরপড়িয়ে ওঠে। সে রাস্তায় হাঁটতে গিয়েছিল, তাকে কেউ পেছন থেকে মুখ চেপে ধরে জ্ঞান হারায়। তারপর বাড়িতে নিজের স্বপ্ন ভেবে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। নাদিম স্যুপ নিয়ে এসে হাজির। সাইফা নাদিমকে দেখে মুচকে এসে বলে, নাও খেয়ে নাও তাড়াতাড়ি, ভাইয়া এসে চেক আপ করবে।
সাবরান দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে নাদিম সাইফাকে খাইয়ে দিচ্ছে। সাবরান দরজায় নক করে। সাইফা বলে, আসেন ভাইয়া, এই তো শেষ। নাদিম উঠে বসে পড়ে, বারান্দায় চলে যায়। সাইফার মুখ ভার করে ফেলে। সাবরানকে মোটেও সহ্য করতে পারে না নাদিম। তাদের মধ্যে ফাটল ধরে গেছে, অথচ সাবরান নিজের মধ্যে কত কি লুকিয়ে রেখেছে সেটা সাবরানই জানে। সাবরান গম্ভীর মুখে সাইফার পার্স রেট, প্রেশার সবকিছু চেক করে বেরিয়ে যায়। সাবরান বেরিয়ে যাওয়ার পরে নাদিম রুমে আসে। সাইফা মুখ ভোতা করে বলে, ওখানে চলে গিয়েছিলে কেন? ভাইয়া কি মনে করেছে? নাদিম দম নিয়ে বলে, তোমার ভাবতে হবে না, নিজের মতো থেকো। সাইফা বিরক্ত হয়ে বলে, ওই মেয়ে চলে যাবার পর থেকে তুমি ভাইয়ের সাথে কথা বলছো না কেন? এভাবে আর কতদিন চলবে? নাদিম দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করে চলে যায় রুম থেকে। সাইফার রাগটা তত্তর করে বাড়তে থাকে। বোন নামের কলঙ্ক ওই মেয়ে, তার জন্যই আজকে নাদিমের সাথে তার দূরত্ব, ভাইয়ের সাথে দূরত্ব, সব হয়েছে ওই মেয়ের সাথে। আম্মা, আমি চাইতেছিলাম নাদিয়ার এই বাড়িতে আনতে, আর অহনাও বলতেছে বাপের বাড়িতে যাবে। আপনি কি বলেন? জাকিয়ার কথায় আজমিরা পান চিবানো বন্ধ করে বলে, মিহিরের বউ যদি যাইতে চায় তো যাইতে দাও, ঘুইরা আয়োক আর নাদিয়ারে আনো, আয়সা বেড়াইয়া যাক। 2 মাস আগে নাদিয়া, রাফি আর মিহির অহনার বিয়ে হয়েছে। কাইফার সাথে কারোর যোগাযোগ নেই, সবাই নিজেদের মতো জীবনযাপন করছে। মাঝখান থেকে নাদিম গম্ভীর হয়ে গেছে, কারোর সাথে তেমন কথা বলে না, নিজের মতো থাকে। সাবরান এখন হাসপাতালে যায় না, পুলিশের চাকরি থেকেও পদত্যাগ করেছে। সে এখন সারাদিন নিজের রুমেই থাকে, গম্ভীর থাকে, কারোর সাথে কথা বলে না, এমনকি নিজের বাবা মার সাথেও না। একটা কথাও বলে না, শুধু সাইফাকে মাঝে মাঝে চেক করে, এটাই। মিহি, মিহি। মিহি রান্নাঘর থেকে নাদিয়ার ডাকে সাড়া দিয়ে বলে, বল নাদু। নাদিয়া রান্নাঘরে এসে বলে, আজকেও বাড়ি যাব, যাবি? মিহি মন খারাপ করে বলে, না নাদু, তুই যা। আমি গেলে রাফি, রনি ওদেরকে রান্না করে খাওয়াবে কে? তুই গিয়ে 2 দিন থেকে আয়, তারপর দেখা যাবে। রনি মিহি 3 মাস আগেই বিয়ে হয়েছে। মিহি কাইফার কথা ভুললেও নাদিয়ার সামনে জিজ্ঞেস করে না, আর রাফিও নাদিয়ার সামনে কাইফার ব্যাপারে কিছু বলে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে খোঁজ চালাচ্ছে। কেউ কোনো খবর দিতে পারছে না। তাদের সংসার মোটামুটি ভালোই চলছে। নাদিয়া মিহিকে জড়িয়ে ধরে বলে, মিস করবো তোকে অনেক। মিহিও নাদিয়াকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমিও। তরকারি পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে নাদিয়াকে ছেড়ে দিয়ে আগুনের আঁচ কমিয়ে দেয়। নাদিয়া হাসতে থাকে, সাথে মিহিও। আপনিও কি কাঁদেন আমার কথা মনে করে? আপনারও কি মুখ ভাইগা আসে মনের কথা কইতে? আপনি এত ভালোবাসেন কেন? আমার কথা মনে করে কষ্ট কেন পান? ভুলে গেলেই তো হয়। আমি বড্ড স্বার্থপর, বুঝলেন? বড্ড। আমার যে সুখের লোভ, আর এই লোভ আমাকে রাস্তায় নামিয়ে দিল। আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে না? একটু মনে পড়ে না? হ্যাঁ, পরে উত্তর পাই কাইফা। আচ্ছা, সে সাফরানকে কোনো দোষ দিচ্ছে? সে তো ভিক্ষা চেয়েছিল, কিন্তু কাইফা দেয়নি। আনমনেই হেসে বলে, হ্যাঁ, আসলেন কেন আমার জীবনে? কেন ভালোবাসা নিয়ে আসলেন? কথায় আছে না, মানুষ ফুলের মতোই স্নিগ্ধ, আবার কাঁটার মতোই বিষাক্ত। আপনিও ঠিক তেমন, দূর থেকে স্নিগ্ধ, আর কাছে গেলেই কাঁটার মতো বিষাক্ত। কি অদ্ভুত! এই কাঁটার মাঝে আমি সুখ খুঁজতে গিয়েছিলাম। আপনি আমার কাছে থাকলে যে ধ্বংস হয়ে যেতেন শ্যাম পুরুষ। আমি চাই না আপনার কিছু হোক। আপনি অনেক ভালো। সাফরান নিজের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে আর ভাবছে, কতটা অদ্ভুত। একটা মেয়েকে ভালোবাসলাম, কষ্ট পাইলাম, তবু ভুলতে পারি না কেন? বুঝলে আকাশ? পাগলের মতো কেউ ভালোবাসে না, যা আছে সব মিথ্যা, সব। কাইফা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখে সকলে বসে আছে। কাইফা হাসি মুখে বলে, গুড মর্নিং গাইস। শুভ সকাল তোকেও। জ্যাম, পাউরুটির সাথে ডিম সিদ্ধ, 1 গ্লাস দুধ খেয়ে নাস্তাটা সেরে নেয়। হাত বলে ওঠে, তোর তো পরীক্ষা, দেবি না? কাইফা নাসূচক মাথা নাড়িয়ে বলে, দিব না। পরীক্ষা দিয়ে কি লাভ? আয়েশা রহমান বলে, দিলে কি সমস্যা? কাইফা বিরক্ত হয়। যার নিজের জীবনের ঠিক ঠিকানা নেই, বাঁচবে না, সে মরে যাবে, এটা কাইফা জানে। তাহলে সেখানে পিছুটান রেখে কি লাভ? না প্লিজ, কেউ আমায় জোর করো না, ভালো লাগছে না এইসব। আমি তৈরি হয়ে আসছি। জুইভাবিকে বলো তৈরি হতে। কাইফা চলে যায় গটগট পায়ে। সকলে দীর্ঘশ্বাস ফেলে। কাইফা গ্রে কালারের শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে আসে।
জুইও তৈরি হয়ে আসে, উদ্দেশ্য হাসপাতালে নিয়ে গিয়ে একবার চেক আপ করিয়ে আনবে। জুই আর কাইফা বের হয়ে যায়। ভাবি ডক্টর কি বললো? জুই হাসি মুখ করে বলে, ভালো বলেছো কাইফা, বাসায় চলো। কাইফা জুইয়ের বাহু ধরে গাড়িতে উঠিয়ে নিজেও গাড়িতে উঠে পড়ে। গাড়ি মাঝ রাস্তায় থামে, কিছু ফল কিনে নেয় কাইফা। জুই হাসতে থাকে এসব দেখে। মেয়েটা বড্ড ভালো, নিজের বোন মনে করে। কাইফা গাড়িতে বসে জুইকে হাসতে দেখে। কাইফা বিরক্ত হয়ে বলে, তুমি হাসছো কেন? ভালো লাগছে না, চুপ করে থাকো তো। জুই ঠোঁট চেপে হাসে। কাইফাও জুইয়ের গাল টেনে নিজেও হাসছে। কাইফাও পরিবর্তে একটু হাসলো। শ্যামলতা, আমাকে ছাড়া কেমন আছো? আমি তো চিন্তার লাশ হয়ে গেলাম। কেন নিজের হাতে দাফন করলে আমাকে? আমি কি ভালোবাসা পাবার যোগ্য ছিলাম না? কেন দূরে ঠেলে দিলে? আমিও বেঁচে থেকে মরে গেছি জান। বড্ড ব্যথা হয়ে যান, কেন করলি এমন? কাইফা ছবির দিকে তাকিয়ে তাকিয়ে উপরোক্ত কথাগুলো বলছে। আগের মতো সুদর্শন যুবক আর নেই। গালে খোঁচা খোঁচা দাড়ির বদলে বড় বড় এক ঝাঁক দাড়ি। 4 মাস ধরে দাড়ি না কাটার ফল। চোখের নিচে কালির দাগ পড়ে গেছে। কেমন শ্যামলা ত্বক কালো হয়ে গেছে। স্বাস্থ্যবান পুরুষ এখন চিকন একদম, কেমন ছন্নছাড়া হয়ে গেছে। ছবিটা বাঁ হাতে আর ডান হাতে জ্বলন্ত সিগারেট। চোখের পানি, বুকে ব্যথা। সিগারেটে আর এক টান বসাই ধোয়া ছাড়ে। সেই ধোয়া আকাশে মিলিয়ে যায়। তা দেখে অল্প হাসে সাফরান। মাথা ডানে বামে ঘুরিয়ে আবারও পিছে হেসে বিড়বিড় করে বলে, জ্বলন্ত সিগারেটের মতো তুমিও মিলে গেছো। শালার সিগারেটে পরে শেষ হয়ে যায়, তেমন তুমি আমাকে পরিয়ে দিয়েছো শ্যামলতা। আমাকে ভালো কেন বাসলে না? চোখ বেয়ে নোনা জল বেরিয়ে পড়ে। সাফরান নিজেকে দেখে হাসে। হাসবে না কেন? একজন শক্তিশালী সিক্রেট অফিসার, সে তার এই অবস্থা হয়ে গেল। ভেঙে গেল শক্তিশালী পুরুষ। কেন ভাঙলো? ভালোবাসার জন্য? সাফরান সাজিদ সায়ান। হাই, এখন আর এই নামের অহংকার নেই, শুধু আছে নীরবতা। সে আজ ভেঙে গেছে। শোনো গো শ্যামলতা, এই জন্মে তো তোমাকে পাওয়া হলো না, পরে জন্মে হইয়া। পরে জন্মে তুমি আমি প্রজাপতি হয়ে জন্ম নেব। মানুষ রূপে জন্ম নিলে বেইমানি করার সম্ভাবনা থাকবে। প্রজাপতিরা তো পোষ মানে, পশু পাখিরা তো পোষ মানে, তারা ঠকবে না। থামে সাফরান। গলার মধ্যে কান্না দলা পাকিয়ে আসছে। এমন মনে হচ্ছে যেন গলায় পাথর আটকে আছে। চোখ জ্বলছে, মনে হচ্ছে আগুনের লাভা বইছে। বুকে হাতুড়ি দিয়ে জোরে জোরে মারছে। কলিজা ছিঁড়ে যাচ্ছে। কেউ কি দেখতে পাচ্ছে না সাফরান মরে যাচ্ছে? কেউ বাঁচাও সাফরানকে, বাঁচাও বাঁচাও চিৎকার করলেও কেউ আসবে না। মুখে হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলে, সুখ দিতে না পারো, দুঃখ দেবার জন্য হলে আমার হইও শ্যামকন্ডা। তোমার তো সুখের চেয়ে দুঃখই হাসিমুখে গ্রহণ করে নেব। 1 মাস পর। এই 1 মাসে অনেক কিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি সাফরান, আগের মতোই ঘরবন্দি থাকে, নীরবতা পালন করে। কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করে না, এমনকি নিজের বাবা মার সাথেও না। ঘরগুলো হয়ে থাকে। মন চাইলে খাবার খায়, আর নইলে না। সে তো বাঁচতেই চায় না, মরতে চায়। মরতে চায় সাফরান, মরতে চায়। নাদিম সাইফার মধ্যে দূরত্বটা একটু কমে এসেছে। এখন দূরত্ব কমাতেই হবে, কারণ নতুন একটা মানুষ আসছে এই পৃথিবীতে। এই পৃথিবীর আলো দেখবে, তার জন্য হলেও বদলাতে হবে। রাফি, রনি, মিহি, মোমো, তারা তাদের প্রাণপ্রিয় বন্ধুকে খুঁজে মরছে, তবে খোঁজ পায় না। পাবে কি করে? মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া সম্ভব। কেউ যদি নিজে থেকে হারিয়ে যায়, তাহলে তাকে খুঁজে পাওয়া যায় না। তাদের সংসার আল্লাহর রহমতে ভালোই চলছে। কাইপা হুলুস তুলুস বেঁধে রাত 10টায় বাইরে যাওয়ার জন্য বেরিয়ে হতে নেয়। ফাওয়াদ এসে দাঁড়াই কাইপার পেছনে। ফাওয়াদ জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস এত রাতে? কাইপা পিছন ফিরে ফাওয়াদকে দেখে বলে, ভাই হসপিটালে যেতে হবে, সাইফা বাথরুমে পড়ে গেছে, আজকেই ডেলিভারি করবে, রক্ত লাগবে, প্লিজ তাড়াতাড়ি আমায় নিয়ে চলো, আমায় যেতে হবে প্লিজ ভাই। ফাওয়াদ কাইফার দিকে তাকায়। কাইফা তো ওর নিজেই রক্ত নেই। প্রতি সপ্তাহে শরীর ভেঙে আসছে ওর। চোখগুলো কোটরে ডেবে গেছে। চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। কান দিয়ে নাক দিয়ে প্রায় সময় রক্ত বের হয়। ওনাকে আবার অন্যজনকে রক্ত দিবে। বেশি উত্তেজনা হলেই ব্লাডিং শুরু হয়। আর কাইফার হাঁটা চলা একদম বন্ধ। বেড রেস্ট থাকতে বলেছে ডাক্তার। এই সময়ে বাইরে যাওয়া মানেই বিপদ। ফাওয়াদ মৃদু ধমকে বলে, পাগল হয়ে গেছিস নাকি? রক্ত তো তুই নিজেই নিস। তুই কি জানিস না তোর শরীরে রক্ত উৎপাদন হয় না? রক্ত শূন্যতার ভুগছিস, তার মধ্যে যে নাক কান দিয়ে রক্ত বের হয়, এটা ভুলে গেছিস? কাইফা, তোর শরীর অবশ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছিস তুই। আয়নায় নিজেকে দেখছিস তুই, বুড়ো বুড়ো লাগছে তোকে।
কাইফা পাগলের মতো আচরণ করতে থাকে। চাপ নিয়ে ফেলেছে বিধায় মাথার চুল চেপে ধরে। হঠাৎ করেই ফ্লোরে বসে পড়ে। আচমকাই নাক দিয়ে কাঁচা রক্ত গলগল করে বেরিয়ে আসছে। পাগলের মতো করছে। তার মাথা ব্যথা হচ্ছে। কানের মধ্যে কি জানি বারবার বাজছে। দুই হাতে চুল মুঠো করে ধরে। অবস্থা বেগতিক। তা দেখে ফাহাদ আলো জ্বালিয়ে আহাদকে ডাকতে থাকে। পানি এনে কাইফার মাথায় ঢালতে থাকে। গালে আলতো করে থাপ্পড় মেরে ডাকতে থাকে। সকলে ফাহাদের চিৎকারে হলরুমে এসে হাজির হয়। কাইফার এই অবস্থা দেখে আহাদ রহমান গ্যারেজ থেকে গাড়ি বের করে। জুই, আয়শা রহমান ঠোঁট কামড়ে কান্না করছে। তাদের মেয়ে বুঝি আজকে মরেই যাবে। ফাহাদ কাইফাকে কোলে করে বাড়ির বাইরে নিয়ে যেতে থাকে। তারপরও থেমে যায় কি মনে করে এক পলক মার দিকে তাকায়। ফাহাদ রহমান আশা রহমানের দিকে তাকিয়ে বলে, আম্মা, আজকে সাইফাকে তুমি রক্ত দিয়ে দাও। কাইফার দ্বারা সম্ভব নয়। ওর বোনকে বাঁচাও আম্মা, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফাহাদ চলে যায় কাইফাকে নিয়ে। কাইফা রীতিমতো জ্ঞান হারিয়েছে। ব্লিডিং বন্ধ হচ্ছে না। জুইকে ধরে ধরে আয়েশা রহমান পিছু পিছু দরজায় তালা মেরে গাড়িতে গিয়ে বসে। কন্যা দিয়ে নাক কানে চেপে ধরে আছে ফাহাদ। বেহুশ হয়ে পড়ে আছে কাইফা আয়েশার কোলে। পিজি হসপিটালের সামনে এসে গাড়ি থামায়। কাইফাকে ফাহাদ পাজাকোলা করে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। ফাহাদের কথা মতো আহাদ রহমান জুই আয়েশাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। মিনিট পাঁচেকের মাথায় হাসপাতালে এসে পড়ে। পিজি হাসপাতালের কাছাকাছি হওয়ার ফলে তাড়াতাড়ি হয়েছে। সকলে গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে চলে যায়। রিসেপশনের সামনে গিয়ে জিজ্ঞেস করে, ডেলিভারি পেশেন্ট সাইফা আজিদ কত নম্বর কেবিনে? রিসেপশনের মেয়েটি চেক করে বলে, আইসিইউ 3rd ফ্লোর। আহাদ রহমান, আয়েশা রহমান, জুই লিফটে করে 3rd ফ্লোরে এসে নামে। দৌড়ে যায় আইসিইউর সামনে এসে দাঁড়ায়। দেখে সাজিদ পরিবারের সকলে দাঁড়িয়ে আছে। নাদিম বেঞ্চে চুপ করে মাথা নিচু করে বসে আছে। তার পাশে মিহির, অহনা, জাকিয়াকে ধরে আছে নাদিয়া, আজমিরা, মেহিরা এক পাশে, সাবিদ, কবি সাজিদ এক পাশে দাঁড়িয়ে আছে। সাথে আছে রাফি, রনি, মিহি। আহাদ রহমান সাবিদ সাজিদের সামনে গিয়ে বলে, ব্লাড গ্রুপ ও নেগেটিভ আমার স্ত্রী দিবে। নাদিম বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। তারা তো চেনে না ওদেরকে। তাহলে নাদিম গিয়ে দাঁড়ায় আহাদ রহমানের সামনে আর বলে, আপনারা কিভাবে জানেন? আর কারা আপনারা? আহাদ রহমান বিরক্ত হয়ে বলে, জানাজানি পরে হবে, আগে রক্ত নাও, তারপর কথা হবে। নার্স বেরিয়ে এসে বলে, রক্ত ব্যবস্থা করেছেন? আয়েশা রহমান এগিয়ে গিয়ে বলে, আমি দিব। নার্স বলে, চলুন। নার্সের সাথে আহাদ রহমান চলে যায়। মিহি এসে জুইকে বসিয়ে দেয়। জুই বেঞ্চিতে বসে পড়ে। সেও অন্তঃসত্ত্বা। মিহিরা সকলকে দেখতে থাকে। এরা আবার কোন আপদ, কোন জায়গা হতে আসলো? তার প্ল্যানে জল ঢেলে দিল আপদগুলো। এরা কি কাইফার আত্মীয় নাকি? বিরক্ত হয় মেহেরা। বিড়বিড় করে বলে, আজকে কিছু একটা করতেই হবে। সব কিছুতে জল ঢেলে দিয়েছে। আপদগুলোকে সরাতে হবে। কাইফাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্লিডিং বন্ধ হয়েছে। এখনো জ্ঞান ফেরেনি। সময় লাগবে ফিরতে। আহাদ রহমানের ফোনে ভিডিও কল করে। ওদিকের কি অবস্থা? সাইফের জন্য রক্ত নিচ্ছে? মেয়েরা শকুনের মতো সবকিছু লক্ষ্য করছে। এরা আবার কে? ওর খেলার পাঞ্চাল করতে উঠে পড়ে লেগেছে। ধাক্কা তো সাইফাকে মেরেই দিয়েছে। সাবান পানি গুলে ফেলে দেয়া, যাতে সাইফাকে কষ্ট দিয়ে কাইফাকে মারতে পারে। ওরা এসে আবার ঝামেলা বাঁধাতে চাইলে রাস্তা থেকে সরিয়ে দেবে একদম। রাস্তার কাটা রাখা ভালো না। আহাদ রহমান বলে, রিল্যাক্স, এই দিকের অবস্থা মোটামুটি ভালো। কাইফার কি অবস্থা? কাইফার কথা শুনে সকলের চোখ মেলে তাকায়। ফাহাদ বলে ওঠে, ব্লিডিং বন্ধ হয়েছে। আব্বু কিন্তু অবস্থা ভালো না। ডাক্তার বলে দিয়েছে আপাতত বাসায় না নিতে, হাসপাতালেই রাখতে। অবস্থা ক্রমশ খারাপ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। জুই আটকে ওঠে। অন্যায় মুখ চেপে কাঁদতে থাকে। আহাদ রহমানের থেকে ফোন নিয়ে জুই বলে, ফাহাদ, কাইফার কিছু হলে মনে রেখো, একটাকেও ছাড়বো না। যত টাকা লাগুক টাকার চিন্তা করবে না। ওকে সুস্থ করে তোলো। ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের ব্যবস্থা করো। আমার বোনকে বাঁচাও ফাহাদ। নাদিয়া জুইয়ের হাত থেকে এক টানে ফোনটা ছিনিয়ে নেয়। নিয়ে ফাহাদকে বলে, ভাই ভাই, ওর কি হয়েছে? আবার ব্লিডিং হচ্ছে? ডাক্তার কতদিন বাঁচবে বলেছে? অপারেশন হলে বাঁচার সম্ভাবনা কত %? ওর কিছু হবে না তো? কেমন আছে? কোথায় ও? সকলে আটকে ওঠে। মেহেরা চমকায়। কিসের অপারেশন?
ওই মেয়ের আবার কি হলো? সকলে চুপ করে শুনতে থাকে কি হচ্ছে। ফাহাদ রহমান দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখো নাদিম, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি আমার থেকে ভালো করে জানো ওর রোগ সম্পর্কে। ওর যা রোগ তা সারবে না, আর অপারেশন হলেও গলা ধরে আসে ফাহাদের। থেমে দম নিয়ে বলে, বাঁচার সম্ভাবনা নেই, এটাই মানতে হবে। ও বাঁচবে না নাদিম। তোমার পরিবারে মনে হয় এখন খুশি, তাই না? মেয়েটা মৃত্যু পথযাত্রী, দয়া করতে না পারলে অভিশাপ দিতে বলো সবাইকে। থেমে আবারও বলে, ওর কাছে আমি আছি, তোমরা সাইফাকে দেখে রাখো। নাদিম বেঞ্চেতে ধপ করে বসে পড়ে। কি করবে এখন? সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে জানতে চায়। সাবির সাজিদ এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো কাইফার? আপনারা কে? আর ওর সাথে আলাপ কিভাবে? আহাদ রহমান তাচ্ছিল্য এসে বলে, জানতে পারবেন, আপাতত আপনার বৌমা সুস্থ হোক তারপর। সাফরান সাদা তোয়ালি দিয়ে মোড়ানো একটা মেয়ে বাচ্চাকে নিয়ে বের হয়। না চাইতেও আজকে ওটিতে যেতে হয়েছে। বাচ্চাটা কাঁদছে ইচ্ছা মতো, কেঁদে একদম হাসপাতাল মাথায় তুলেছে। নাদিম এগিয়ে যায়, কাপা কাপা হাতে বাচ্চাটাকে কোলে নেয়। বাবা হওয়ার অনুভূতি এত সুন্দর, বাবা না হলে বোঝাই যায় না। আজ থেকে তাকেও কেউ বাবা বাবা বলে ডাকবে। নাদিমের বুকের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে আজান দেয়। তারপর সকলে একে একে করে কোলে নিতে থাকে। সাফরান জাকিয়াকে বলে, চিন্তা করো না সাইফা, ঠিক আছে? কেবিনে শিফট করা হবে কিছুক্ষণ পরে। নর্মাল ডেলিভারি হয়েছে। ফ্লোরে পড়ে যাওয়ার জন্য হালকা ব্লিডিং হয়েছিল, তবে বেশি ক্ষতি হয়নি। সেই জন্য আর সিজার করার দরকার পড়েনি। আয়েশা রহমানের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আপনাকে। আপনি যদি রক্ত না দিতেন তাহলে অঘটন ঘটে যেত। আয়েশা রহমান কাঁদতে কাঁদতে বলে, আমাকে ধন্যবাদ না দিয়ে নিজের মৃত্যু পথযাত্রী বউকে দিয়ে দিও। সাফরানের মাথাটা আচমকাই ঘুরে ওঠে, বুকে ব্যথা অনুভব হয়, দম বন্ধ হয়ে যাচ্ছে। কোথা থেকে যেন কি হারিয়ে যাচ্ছে। মনে কোথাও একটা জায়গা ফাঁকা, বুকটা মোচড় দিয়ে ওঠে। সাফরান বেঞ্চিতে বসে পড়ে। কাইফা, সে তো তাকে কথা দিয়েছিল, তাহলে কথা রাখলো না কেন? যার জন্য এত কিছু হলো, আর সে তার কথা রাখলো না। সাফরান নিশ্চুপ, তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। জুই সাবির সাজিদের দিকে তাকিয়ে তাচ্ছিল, এসে বলে, এখন কেন জিজ্ঞাসা করছেন? খবর নিয়েছেন কখনো? জেনেছেন? আহাদ রহমান জুইকে থামিয়ে দিয়ে বলে, আহা জুই থামো, বাদ দাও। জাকিয়া সাফরানকে ধরে বলে, ওই মেয়ে মরুক বাচুক তোর কি? তোর খোঁজ রেখেছে নাকি মেয়েটা? আমাদের কারোর খোঁজ রেখেছে? তুই শান্ত হ। আহাদ রহমান ফিচেল এসে বলে, আপা, আপনার বৌমার জ্ঞান ফিরুক, তারপর না হয় জানতে পারবেন কে ভালো কে খারাপ আর কে কার খোঁজ রেখেছে। সকলের মুখ বন্ধ হয়ে যায়। সাফরান এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। তার কেমন রিয়াকশন দেওয়া উচিত তা ভুলে গেছে। সাফরান কি তবে পাথর হয়ে গেল? কোথায় তার অনুভূতি সব? তার অনুভূতি সব ধমকা হাওয়ার মতো মিলিয়ে গেছে। আচ্ছা, সাফরান মরে গেলে তো হয়, তাহলে দুজনকে একসাথে মাটি দিবে। সমাপ্ত হবে অপূর্ণ ভালোবাসা। মেয়েরা চুপি চুপি গিয়ে কাউকে কল করে বলে, কালকে সকালে অ্যাকশন শুরু করে দিব। খেলা পাল্টে যাচ্ছে, যা করার কালকেই করতে হবে। আমি কল দিয়ে লোক পাঠিয়ে দিবে, চিন্তা করো না। মিহির সাহায্য করবে, ওকে শর্ত দিয়েছিলাম সাহায্য করতে, সাহায্য করবে ও। আচ্ছা আচ্ছা, রাখি, তৈরি থেকো। মেয়েরা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, তুই তো মরতে বসেছিস, তাই খেলাটা সহজ হয়ে গেছে, বাকিটা আমি খেলবো। কি জানি বলতিস? কাইফা মাঠে নামলে সবাই কেঁপে উঠবে। কথাই তুই, তোকে সহ সবাইকে আমি মারব। শুধু রাতটা যাক, সকালে বুঝবি। শূন্যতা ছিল, যে পূর্ণতার খোঁজ করতে করতে শূন্যতার গোলক ধাঁধায় ফেসে গেছে। সে গোলক ধাঁধা থেকে আর কখনোই পূর্ণতার দিকে অগ্রসর হতে পারেনি। প্রেমী মানুষ বহুবার পড়ে, কিন্তু মায়ায় একবারই পড়ে, আর সেই মায়াই মানুষকে ধ্বংস করে। আমি সেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়ানো। নাদিম সাফরানের দিকে তাকিয়ে আছে। কথাগুলোর ওজন অনেক, যা নাদিম বুঝতে পারছে। সাবিত সাজিদ এগিয়ে এসে সাফরানের কাঁধে হাত রাখে। সাফরান পাথরের মতো বসে আছে, সে প্রতিক্রিয়াবিহীন। সাবিত সাজিদ ভয়ে শুকনো ঢোক গিলছে। সাফরান না আবার আগের রূপ নিয়ে ফিরে আসে। সবাই সত্যিটা না জেনে যায়। ভয়ে হাত পায়ে জমে যাচ্ছে। জাকিয়া সাবিত সাজিদের কাঁপা কাঁপা গলায় বলে,
বাবা শান্ত হও, আমি দেখছি কাইফা। ব্যাস। হুঙ্কার ছেড়ে উঠে দাঁড়ালো সাফরান। সাবির সাজিদ ভয়ে জমে যায়, তার দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সাফরান দাঁতে দাঁত চিবিয়ে 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 বলছে, অনেক হয়েছে সাবিত, সাজিদ, আর না। এবার পারলে আমাকে আটকে দেখাও। অনেক হয়েছে ভালো মানুষের রূপ, আর না। এবার প্রলয় শুরু হবে, মহাপ্রলয়। আর প্রলয় হবে আসক্তির মহাপ্রলয়। নাদিম সাফরানের চিৎকার করা দেখে অবিশ্বাস্য নিয়ে তাকায়। তার ভাই তার বাবাকে নাম ধরে ডাকছে। যেমন অবাক হয়ে তাকিয়েছে, তেমনি নাদিম আশ্চর্য নিয়ে বলে, ভাই, তুই বাবাকে এইভাবে ডাকতে পারিস না। সবাই আছে এখানে, ভুলে যাস না বাবা হয় তোর। সাফরান চিৎকার করে বলে, কিসের বাবা হয় উনি? উনি আমার বাবা না, বাবা না, উনি আমার পালিত সন্তান। আমি, বুঝছিস? আর না, তুই আমার রক্তের ভাই। আমার রক্ত কোনো এক বৃষ্টির রাতে বৃষ্টির সাথে মিলে গেছে, বুঝলি? থেমে সাবির সাজিদের দিকে তাকিয়ে চিবুক শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলে, ভালো মানুষের রূপের আড়ালে থাকে সে ভয়ঙ্কর কুৎসিত রূপটা এবার সামনে আসবে। যে আমার বোর দিকে হাত বাড়াবে তার সামনে সরল সোজা সাফরান না, ভয়ঙ্কর কুৎসিত গ্যাংস্টার শিয়ান থাকবে। তারপর মেহেরার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, বুকে খুব বসাতে আমার হাত কাঁপে না। রাশিয়ার গ্যাংস্টার শিয়ান বলে কথা। তার কলিজার দিকে হাত বাড়ালে হাত সহ চোখ তুলে নদীতে ভাসিয়ে দিব। খেলা এবার কাইফা সাজিদ না, সাফরান সাজিদ সায়ন খেলবে। ভয়ঙ্কর খেলা, প্রলয় উঠবে, মহাপ্রলয়। সাফরান হনহন করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এখন কি করতে হবে তা খুব ভালো করেই সাফরান জানে। খেলা অনেক খেলেছে, এবার এই খেলার সাফরানই শেষ করবে। নাদিম তার ভাইয়ের ব্যবহারে অবাক না হয়ে থাকতে পারছে না। এই প্রথম এমন ব্যবহার দেখলো। নাদিম সাবির সাজিদের সামনে গিয়ে দাঁড়ায়, তারপর অবিশ্বাস নিয়ে বলে ওঠে, বাবা, ও তোমার পালিত সন্তান মানে? কি বলে গেল এইসব? খুলে বলো সব আমাদেরকে। মেয়েরা নিজেও অবাক না হয়ে পারছে না। সাফরান সাজিদ পরিবারের ছেলে না, তবে কে? শিয়ান, গ্যাংস্টার শিয়ান, ভয়ঙ্কর হিংস্র শিয়ান কি তবেই সাফরান? ভয়ে কলিজা শুকিয়ে যায় মেহেরার। সাফরান যদি শিয়ান হয় তবে মেহেরার কি হবে? শিয়ান কতটা ভয়ঙ্কর আর হিংস্র প্রাণী তা মেহেরা জানে। কালো জগতের কালো ব্যবসা করার সময় হাজারো গ্যাংস্টার অবৈধ ব্যবসায়ীদের সাথে মেলামেশা হয়ে থাকে। গ্যাংস্টার শিয়ানের নাম শুনেছে, তবে কখনো দেখতে পায়নি। তার কারণও একটা, শিয়ান নিজের ইচ্ছা হলে ধরা দেয়, কারোর সামনে আসে না। ভয়ে ঢোক গেলে মেহেরা খুব তাড়াতাড়ি তার চাল চালতে হবে, না হলে মেহেরা মারা পড়বে। নাদিয়া তার বাবাকে বলে, ভাইয়া কি সত্যি আমাদের রক্তের? না বাবা। সাবির সাজিদ বেঞ্চিতে বসে পড়ে, যাকে গিয়ে স্বামীকে জাপটে ধরে। সকালে উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওদের দুজনার দিকে। সাবির সাজিদ বুঝে গেছে এখন সবাইকে সবটা বলতে হবে, নাহলে সাফরানকে থামানো যাবে না। তার ভেতরে ভয়ঙ্কর রক্ত পিপাসা ও শিয়ানকে দমিয়ে রাখতে হবে, না হলে সত্যি সত্যি প্রলয় হবে। সাবির সাজিদ ডানে বামে মাথা নাড়িয়ে বোঝায়, না, সাফরান তাদের সন্তান না। তারপরে 3 বার শ্বাস ফেলে নাদিমের দিকে তাকায়। সকলের দিকে তাকিয়ে দেখে সকলেই জানার দৃষ্টিতে তাকিয়ে আছে। সাবির সাজিদও দম নিয়ে বলতে শুরু করে, অতীত। খায়রুন সাবির সাজিদের স্ত্রী আলিয়া সাজিদ। বিয়ের 2য় বছরের মাথায় তাদের প্রথম সন্তান সাবির সাজিদের আগমন হয়। সাবির সাজিদের নামটা আলিয়া সাজিদের পছন্দ করা। সাবির সাজিদ ছিল তাদের বড্ড প্রিয় ছেলে। প্রথম সন্তান হওয়ার ফলে সকলেই ভালোবাসত। ছোট পরিবারে, হাসি খুশি পরিবারে নেমে আসে ভয়ঙ্কর দুর্ঘটনা। আলিয়া সাজিদ হার্টের রোগী ছিল। সাবির সাজিদের বয়স তখন 12। তখন আলিয়া সাজিদ হার্ট অ্যাটাকে করে মারা যান। ভেঙে পড়ে সাবির সাজিদ সহ তার পিতা কায়রুল সাজিদ। সাবির সাজিদ ছিল মা ভক্ত, মা বলতেই জান প্রাণ ছিল। কিন্তু আলিয়া মারা যাবার পর সাবিরকে সামলানো দায় হয়ে পড়েছিল কায়রুনের কাছে। সিদ্ধান্ত নেয় 2য় বিয়ে, তবে তিনি দ্বিধায় ভুগছিলেন। কেননা সতীনের সন্তানকে নিজের সন্তান হিসেবে মানুষ করবে নাকি না, এটাতে সন্দেহ ছিল। তখন আলিয়ার ছোট বোন আজমিরা কায়রুল সাজিদকে কথা দেয় সাবিরকে দেখে রাখবে। কায়রুল খুশি হয়, তার কারণ আজমিরার সম্পর্কে খালা হয়। সাবিরকে কষ্ট দেওয়ার সুযোগ নেই। বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কায়রুল সাজিদ সাথে আজমিরা সাজিদ। আজমিরার সাথে মানিয়ে নেয় সাবির সাজিদ। 3 বছর পর সাবির সাজিদের বয়স যখন 15, তখন কবির সাজিদের আগমন হয়। শুরু হয় সাবিদকে অবহেলা করা। মা ভক্ত থেকে 2য় মাকে ভালোবেসে গভীরভাবে ঠকে যায় সাবির সাজিদ। দিনের পর দিন অত্যাচার বাড়তে থাকে সাবিদের উপর। কায়রুল ব্যবসার কাজে দেশের বাইরে থাকতো বিদায় এইসব বিষয়ে কথা সে জানত না। আর সাবির সাজিদও মুখ ফুটে কিছু বলেনি বাবাকে।
নিজের সৎমার অত্যাচার সহ্য করে বড় হতে থাকে। সাবির সাজিদের বয়স যখন 27, তখন তার জীবনে আগমন হয় এক রমণীর। পড়ালেখার ফাঁকে প্রেম ঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে সাবির সাজিদ। রমণীটি আর কেউ না, জাকিয়া আহমদ। বড় ঘরের মেয়ে ছিল। বাবা মা তার প্রেম সম্পর্কে জেনে অন্যথায় বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। অতঃপর পালিয়ে আসে সাবির সাজিদের কাছে। সাবির সাজিদের জীবনে জাকিয়ার গুরুত্ব ছিল অপরিসীম, কারণ তার দুঃখের জীবনে সুখের আলো হয়ে এসেছে জাকিয়া। বিয়ে করে নেয় জাকিয়াকে। জাকিয়াকে ঘরে তুলতে আজমিরার কোনো সমস্যা ছিল না, কারণ জাকিয়া ছিল বড় ঘরের মেয়ে। আজ বাদে কাল মেনে নিবে। জাকিয়ার পরিবার তার সম্ভাবনা ছিল শতভাগ, কারণ জাকিয়ারা 2 বোন ছিল শুধু। জাকিয়াকে মনে ধরলেও সাবিদকে মনে ধরল না আজমিরার। সাবির সাজিদ লেখাপড়া শেষ করে ব্যবসায় যোগ দেয়। বছর 1 পেরিয়ে যায়, জাকিয়ার সন্তান জন্ম নিতে পারে না। সেই কারণে আজমিরার কথা শোনাতে ভোলে না। জাকিয়া সামনাসামনি কাঁদতো না, আড়ালে লুকে লুকে কাঁদতো। সাবির সাজিদ সব জেনেও চুপ ছিল, তার কারণ জাকিয়া কিছু বললেই ঝামেলা হবে, সেই কারণেই চুপ ছিল। তারপর ঝামেলা শেষ হবার বদলে আরো বাড়তে থাকে। জাকিয়ার অপমানে সাবির সাজিদ মেনে নিতে পারে না। সাবির সাজিদ তার সহ্য করতে না পেরে জাকিয়াকে নিয়ে ঢাকায় চলে আসে। আর কায়রুন, কবির, আজমিরা থাকতো গ্রামে। নতুন করে ব্যবসা দাঁড় করায় সাবির সাজিদ। বাবার সাথে যোগাযোগ থাকলেও মায়ের সাথে যোগাযোগ ছিল না। একদিন বৃষ্টি রাতে সাবির সাজিদ গাড়ি করে বাসায় আসছিলেন, তখনই নজর যায় রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত ছেলের দিকে। বয়স কত হবে? 18 হবে, এমনই হবে। সাবির সাজিদ গাড়ি থেকে নেমে দৌড়ে যায় ছেলেটির কাছে, আগলে নেয় বুকে। বুঝতে পারেন পিতার অনুভূতি। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যায় ছেলেটিকে। ডাক্তারের ট্রিটমেন্ট শুরু করে। মাথায় আঘাতপ্রাপ্ত জায়গায় 5টি সেলাই লাগে, হাতে পায়ে পোড়া দাগ, মনে হচ্ছে আগুন থেকে বের হয়ে এসেছে। হাতের তালু জ্বলে গেছে। ডাক্তার এসে সাবির সাজিদকে জানায় পোড়া ক্ষতগুলোর জন্য বড় কোনো দেশ থেকে ট্রিটমেন্ট করাতে, আর তেমন কিছু হয়নি, জ্ঞান ফিরে আসবে। সাবির সাজিদ নিশ্চিন্ত হয়ে জাকিয়াকে ফোন দেয়। জাকিয়াকে সব খুলে বলে। জাকিয়া আবদার করে সে ছেলেটিকে দেখবে। সকাল সকাল জাকিয়া আসে হাসপাতালে। ছেলেটির জ্ঞান ফিরেছে শুনে সাবিদ আর জাকিয়া কেবিনে যায়। গিয়ে দেখে 18 বছরের ছেলেটি কেমন করে তাকিয়ে আছে সিলিং এর দিকে, মনে হচ্ছে কোনো কিছু হিসাব করছে। জাকিয়া এগিয়ে যায়, গিয়ে টুলে বসে, তারপর হাত বুলিয়ে দেয় মাথায়। ছেলেটি তাকায় জাকিয়ার দিকে। জাকিয়ার মনে ধরে ছেলেটিকে। মায়া মায়া এক ভাব আছে ছেলেটির মুখে। আলতো হেসে জিজ্ঞেস করে, তোমার নাম কি বাবা? ছেলেটি জবাব দেয় না, চুপ করে থাকে। সাবির সাজিদ বিষয়টি বুঝতে পারে। প্রাপ্ত বয়স্ক ছেলে, নিশ্চয় বাবা মার খবর জানবে। সাবির সাজিদ এগিয়ে এসে বলে, তোমার নাম কি বাবা? আর তোমার বাবা মা কোথায়? ছেলেটির চোখে এবার জল এলো, আবারও মুছে ফেললো হাতের বাহু দিয়ে। দুইজনে অবাক হলো, তবু জিজ্ঞেস করলো, রাস্তায় তোমাকে পড়ে থাকতে দেখেছিলাম, তুমি কে? নাম কি তোমার? তোমার মা বাবা কোথায়? ছেলেটি তাকায় সাবির সাজিদের মুখের দিকে, তারপর ধরা গলায় বলে, মা মা বাবা নেই, ওরা মরে না, মেরে ফেলেছে আমার সামনে। দুজন আটকে ওঠে। জাকিয়া জাপটে ধরে ছেলেটিকে। ছেলেটির মাথা নিজের বুকে আগলে নেয়। মায়ের মতো স্নেহ পেয়ে শব্দ করে কেঁদে ওঠে ছেলেটি। কাঁদতে কাঁদতে বলে, আমার সামনে আমার বাবাকে মেরে ফেলেছে। জানারগুলো আমার মা বাবাকে বাঁচতে দেয়নি, মেরে ফেলেছে ওদেরকে। সাবির সাজিদ মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর আলতো করে জিজ্ঞেস করে, কিভাবে কি হলো বাবা? আর তোমার বাড়ি কোথায়? জাকিয়ার বুক থেকে মাথা তুলে তাকায় সাবির সাজিদের দিকে, তারপর গমগমে কণ্ঠে বলতে শুরু করে, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। বাবার নাম সাহেল মিয়া, মায়ের নাম ইলমা আক্তার, আর আমার নাম শায়র আহমেদ শিয়ান। বয়স 18 চলে, দিনাজপুরে থাকে। বাবা স্কুলের শিক্ষক, মা গৃহিণী। খুবই সাধারণভাবে জীবনযাপন চলছে ছোট্ট পরিবারটির। আমি সবসময় বাবার ভক্ত ছিলাম। বাবা বলতে জ্ঞান হারায়। ছোট্ট পরিবারে হাসি খুশি ভরপুর ছিল। টাকার কমতে থাকলেও সুখের কমতে ছিল না। গতকাল রাতে শায়ান, সাহেল, ইলমা 3 জন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে নিজেদের রুমে। বিটু পাকা বাড়ি ছিল ওদের। 3 রুমে ছোট্ট একটা কিচেন রুম, সাথে একটা বারান্দা। দরজায় করাঘাতে জোরে জোরে শব্দ হতে থাকে। সাহেল গিয়ে দরজা খুলে দেয়। 5 জন লোক ঘরের ভিতরে চলে আসে। 5 জনকে সাহেল বলে ওঠে,
সমস্যা কি? আপনারা কারা? এইভাবে আমাদের ঘরে এসেছেন কেন? শব্দ শুনে সায়ান ইলমাও রুম থেকে বেরিয়ে আসে। 5 জনের মধ্যে একজন গিয়ে ইলমাকে ধরে ফেলে। এটা দেখে তরুণ বয়সী সায়ান মাথায় রক্ত উঠে যায়, চিৎকার করে হামলে পড়ে সেই লোকটির ওপর। তা দেখে সাহেলও দৌড়ে যায় ছেলে আর বউয়ের দিকে। বাকি 4 জন এগিয়ে এসে জাপটে ধরে সাহেলকে। সাহেল আর সায়ানের সাথে ঝাপটাঝাপটি শুরু হয় 4 জনের সাথে। ইলমা চিৎকার করতে থাকে। ইলমাকে একটা চেয়ারের সাথে বেঁধে দেওয়া হয়। 4 জনের মধ্যে 2 জনে সায়ানকে ধরে রাখে আর 2 জনে সাহেলকে ধরে চেয়ারে বেঁধে দেয়। সাহেল আর ইলমা চিৎকার করতে থাকে। আশেপাশে মানুষদের কানে তা যায় না, কারণ তাদের বাড়িটা জনবসতি থেকে খানিকটা দূরে। সায়ান চিৎকার করে বলতে থাকে, চোরের বাচ্চা আমার বাবা মাকে ছাড় বলছে, নাহলে তোদেরকে আমি ছাড়বো না। 5 জনের মধ্যে একজনের হাতে ছুরি ছিল, তা দেখতে পায় সায়ান। লোকটির পায়ে লাথি মেরে হুমড়ি খেয়ে পড়ে যায় মেঝেতে। সেই ফাঁকে নিজের সর্বশক্তি দিয়ে ঝাড়া মারে 2 জন লোককে। ছুরিটা হাতে নিয়ে মেঝেতে পড়ে থাকা লোকটির গলায় বসিয়ে দেয়। ছিটকে রক্ত এসে পড়ে সায়ানের মুখে। বাকি 4 জনের মধ্যে একজন রড দিয়ে বাড়ি মারে সায়ানের মাথায়। সাহেল ইলমা চিৎকার করতে থাকে। তাদের কথা কেউ শোনে না। শোনা যায় বাকি 4 জনের বিটঘুটে আসি। সায়ান ঝাপসা চোখে দেখতে থাকে নিজের বাবা মাকে। অতঃপর সাহেল আর ইলমা গায়ের কেরোসিন ঢেলে দেয়। আগুন জ্বেলে একটা কাঠি সাহেল অন্য একটা কাঠি ইলমার ওপর ছুঁড়ে মারে। অতঃপর আবারও হাসতে থাকে। সায়ান উঠে দাঁড়াতে পারে না, চোখ দিয়ে পানি ঝরছে, মুখ দিয়ে কথা আসছে না। ইলমা সাহেল চিৎকার করতে থাকে বাঁচার জন্য। সায়ান বলে চিৎকার করছে। চোখের সামনে নিজের বাবা মাকে পুড়তে দেখতে পারে না। চোখের আধার নেমে আসে, জ্ঞান হারায় সায়ান। ইলমা আর সাহেল জ্বলতে থাকে। কমে আসছে তাদের চিৎকার। আস্তে আস্তে ছাই হয়ে যেতে থাকে ইলমা আর সাহেল পুরো শরীর। ধীরে ধীরে একদম কালো ছাই হয়ে যায় 2 জনের শরীর। হাড্ডি মাংস চেনার উপায় নেই। কালো কুচকুচে ছাই হয়ে আছে মেঝেতে। তা দেখতে পেয়ে 4টি লোকের মধ্যে একজন কল করে তাদের বসকে, জানায় তাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপর বেরিয়ে যায়, সাথে নিয়ে যায় বাকি লাশটা। সায়ানের যখন জ্ঞান ফেরে তখন দেখতে পাই তাদের বাসায় লোকগুলো নেই। খুশি হয় সায়ান, মাথায় রক্ত জমে আছে, মেঝেতেও পড়ে আছে। বাবা মাকে খুঁজতে থাকে। সায়ান চিৎকার করে ডাকতে থাকে, আব্বু, আম্মু, ও মা, কোথায় তোমরা? বাবা, ও বাবা, মা, কোথায় তুমি? বারবার ডাকতে থাকে, কেউ সাড়া দেয় না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে সায়ান, ফলাফল শূন্য। অতঃপর আবারও বারান্দায় এসে দাঁড়ায়। দেখতে পায় কালো ছাই পড়ে যায় 2 টুকলা। সায়ান কাপা কাপা পায়ে এগিয়ে যায়। ধপ করে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। 2 হাতে খাবলিয়ে ধরে 2 মুঠো ছাই। তা বুকে নিয়ে অঝরে কাঁদতে থাকে। তার বাবা, তার মা নেই। তার চোখের সামনে জ্বলছিল, চিৎকার করছিল। তা কানে বাজছে সায়ানের। 2 হাতে কান চেপে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে সায়ান। বাইরে বৃষ্টি তোর যেমন বাড়ছে, তেমন সায়ানের ভিতরে ঝড়ও বাড়ছে। ছায়ের মধ্যে ডুবে থাকে সায়ান। নাকে মুখে কপালে মেখে যায় সেই ছাই হাতের মুঠো করে ধরে বুকে রাখে। অতঃপর প্রতিজ্ঞাবদ্ধ হয় সায়ান। চিবিয়ে চিবিয়ে কণ্ঠ শক্ত শপথ করে বলে, তোমাদের খুনিদেরকে ছাড়বো না আমি। এই সায়ন তাদের ছিঁড়ে খুবলে খাবে, রক্ত পিপাসু হয়ে তার রক্ত ছড়াবে। এক একটাকে জ্যান্ত কুকুরের মতো তাড়া করে মারবো। সায়ান ভেঙে তছনছ হয়ে যায়। তার ভেতরের নরম হৃদয়ে সায়ান মরে যায়। বেরিয়ে আসে মা বাবার ছাইটুকু আগলে নিয়ে। বৃষ্টির মধ্যে গন্তব্যহীন পথে হাঁটতে থাকে। মাথায় রক্ত আবারও বের হতে থাকে। বুকের মধ্যে তোলপাড় সৃষ্টি হচ্ছে, তেমন করে ধরনীর বুকেও তোলপাড় সৃষ্টি হচ্ছে। দুর্বল পায়ে হাঁটতে থাকে। ভগ্ন মন নিয়ে রাতের শহরে হাঁটতে থাকে। কোথায় এসে গেছে নিজেও জানে না। বৃষ্টির এই তোলপাড়ের কাছে নিজের মনের মধ্যে তোলপাড় কিছুই না। বৃষ্টি তার বাবা মায়ের শেষ অবলম্বনটুকু ধুয়ে নিয়ে যাচ্ছে। যতক্ষণে সব ছাই পানির সাথে মিশে গেছে, ততক্ষণে সায়ানের মাথায় আসে তার বাবা মার মিশে যাচ্ছে। পানির মধ্যে মিশে যায় ছাইটুকু। ফিরে পাবার আশায় ছটফট করতে থাকে। হাত দিয়ে ছাইটুকু আগলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে সায়ান। পারে না শেষটুকু আগলে নিতে। হাউমাউ করে কেঁদে ওঠে সায়ান। নিজের চুল চেপে ধরে আকাশের দিকে মুখ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তোমরা তো বৃষ্টির সাথে ছাই হয়ে মিশে গেলে। ধরনীতে রেখে গেলে এক ব্যর্থ ছেলেকে, রেখে গেলে এক ভেঙে যাওয়া হৃদয়ের আমিকে, রেখে গেলে এক বুক বেদনা।
শব্দ করে কাঁদতে থাকে, সাথে বাড়তে থাকে বৃষ্টির তাণ্ডব। তাণ্ডবের সাথে সাথে সায়ান নিস্তেজ হয়ে যেতে থাকে, জ্ঞান হারিয়ে পড়ে থাকে রাস্তার কিনারায়। যার নজরে পড়ে সাবিত সাজিদের। জাকিয়া সাবিত সাজিদ অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে। জাকিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জাকিয়া সায়ানকে বুকের মধ্যে চেপে ধরে আর আদুরে ভঙ্গিতে বলে,